গল্পটা শুরু হয় এক বিশাল কনসার্ট দিয়ে, যেখানে হাজার হাজার দর্শক চিৎকার করে ডাকছে তাদের প্রিয় সেলিব্রিটি ব্র্যান্ডকে। সেই ব্র্যান্ডটির নাম হলো হান্টার্স এক্স। মঞ্চ অন্ধকারে ঢাকা, চারিদিকে আলো ঝলমল করছে, আর ফ্যানরা অপেক্ষা করছে কখন তাদের ব্র্যান্ড মঞ্চে প্রবেশ করবে। কিন্তু হঠাৎই গল্প আমাদের অনেক বছর পেছনে নিয়ে যায়, এক পুরনো সময়ে, যেখানে বলা হয় ডেমনরা আদিকাল থেকে এই পৃথিবীতে মানুষদের শিকার করে আসছে। তারা মানুষের আত্মা চুরি করে নিজেদের শক্তি বাড়ায়, আর এই চুরি করা সমস্ত আত্মার শক্তি পৌঁছে যায় তাদের রাজা ডেমন কিং এর কাছে। কিন্তু একদিন মানব জাতিকে রক্ষা করার জন্য কিছু হান্টার্স সামনে আসে। তারা ছিল এমন কিছু মানুষ যারা বিশেষ কণ্ঠস্বর নিয়ে জন্মিয়েছিল। এই হান্টার্সরা শুধু তলোয়ার বা জাদু দিয়ে নয়, বরং নিজেদের সঙ্গীত দিয়ে লড়াই করত। তাদের গান মানুষের আত্মাকে ছুঁয়ে যেত, আর সেই সংযোগ থেকে তারা তৈরি করেছিল এক অদ্ভুত শক্তিশালী শিল্ড, যা আমাদের পৃথিবীকে রক্ষা করত। প্রতিটি প্রজন্মে নতুন করে 3জন হান্টার্স নির্বাচিত হতো, যারা এই দায়িত্ব বহন করত। আর যখন তারা একসঙ্গে গান গাইত, তখন জন্ম নিত এক সঙ্গীতের ব্যারিয়ার। এই মিউজিক ব্যারিয়ার এতটাই শক্তিশালী ছিল যে কোনো ডেমনই সেটা ভেদ করতে পারত না। এই পুরো কাহিনী আমাদের শুনিয়ে যাচ্ছিল এক নারী, যার নাম সেলিনা। তিনি নিজেও একসময় একজন হান্টার ছিলেন। এখন এই প্রজন্মে তিনি 3জন নতুন মেয়েকে বেছে নিয়েছেন, যাদের তিনি প্রশিক্ষণ দিচ্ছেন, যেন তারা এই ঢাল বজায় রাখতে পারে এবং ডেমনদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে। এই 3জন মিলে তৈরি করেছে এক মিউজিক ব্র্যান্ড, যার নাম হান্টার্স এক্স। তাদের গান, স্টাইল এবং ট্যালেন্ট পুরো কোরিয়া জুড়ে ঝড় তুলেছে। প্রায় সবাই তাদের ভক্ত হয়ে উঠেছে। এবার আমরা পরিচিত হই ব্র্যান্ডের 3 সদস্যের সাথে। এ হচ্ছে মীরা, ব্র্যান্ডের ভিজুয়াল ও লিড ডান্সার। তাকে পরিবারে অনেক সময় ব্ল্যাক শিপ বলা হতো, কারণ সে সবসময় অন্যরকম কিছু করত। এমনকি একবার সে মেটা গালা অনুষ্ঠানে গিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল, কারণ সেখানে সে হাই ফ্যাশন ড্রেস না পরে বরং একটা স্লিপিং ব্যাগ পরে হাজির হয়েছিল। আর এ হচ্ছে জয়, ব্র্যান্ডের র্যাপার। সে আমেরিকায় বড় হয়েছে, তাই তার স্টাইল আর অ্যাটিটিউড সবসময় আলাদা করে চোখে পড়ে। আর এ হচ্ছে সবার প্রিয় রুমি, ব্র্যান্ডের লিড সিঙ্গার। রুমি ছোটবেলায় তার মাকে হারায়, আর তখন থেকেই সেলিনাই তাকে নিজের কাছে মানুষ করেছে। এরপর দৃশ্য পাল্টে যায়, আমরা আবার ফিরে আসি সেই কনসার্টে, যেখান থেকে গল্পে শুরু হয়েছিল। হান্টার্স টিমের ভক্তরা অধিক আগ্রহে অপেক্ষা করছে। ঠিক তখনই তাদের ম্যানেজার ববির কাছে এক অদ্ভুত খবর পৌঁছায়। মনে হচ্ছিল যেন হান্টার্স এক্স এর প্লেনটা কনসার্ট ভেন্যু থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমরা দেখি 3জন মেয়ে ফ্লাইটে বসে আছে। এটাই হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে বড় শো। প্রচুর খাবার খাচ্ছিল তারা, যাতে পারফরমেন্সের জন্য শক্তি ধরে রাখতে পারে। খেতে খেতে তারা আরো খাবার অর্ডার করে, কিন্তু হঠাৎ করেই তাদের মনে হতে থাকে ফ্লাইটের সবার আচরণ কিছুটা অদ্ভুত। ঠিক তখনই তাদের ম্যানেজার ববি ফোন করে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করে, তোমরা এখনো কনসার্ট ভেন্যুতে পৌঁছালে না কেন? এ কথা শুনেই মেয়েরা জানালার বাইরে তাকায়, আর তখনই তারা টের পায় প্লেনটা একেবারে ভুল দিকে উঠছে। ফ্লাইটের এয়ার হোস্ট আর পাইলটরা আসলে মানুষ না, ওরা আসলে ডিমন। ওরা মানুষের ছদ্মবেশে লুকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই সেই ডেমনরা তাদের আসল রূপে ফিরে আসে এবং তাদের 3জনের উপর আক্রমণ করে। কিন্তু হান্টার্স এক্স ভীত হওয়ার বদলে তৎক্ষণাৎ তাদের অস্ত্র বের করে এবং গান গাইতে শুরু করে। তাদের সঙ্গীতের শক্তি চারপাশে ছড়িয়ে পড়ে, আর সেই শক্তি দিয়ে তারা ডেমনদের একে একে পরাজিত করে ধ্বংস করে ফেলে। তবে লড়াইয়ের ফলে প্লেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 3 মেয়ে তখন নিজেদের ক্ষমতা ব্যবহার করে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে। তারা ডেমনদের ধ্বংস করে স্টেজের উপর ল্যান্ড করে। হাজার হাজার ফ্যানরা এই দৃশ্য দেখে উল্লাসে পাগল হয়ে ওঠে। কনসার্ট জমে উঠতে দৃশ্য হঠাৎ বদলে যায়। আমরা পৌঁছে যাই ডিমন ওয়ার্ল্ডে। যে ডিমনরা হেরে গিয়েছিল তারা ডিমন কিং কে জানায় যে তারা আবারও হান্টার্স এক্স এর কাছে হেরে গেছে। ডিমন কিং ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে, আর রাগে সে ডিমনকে হত্যা করে ফেলে। সে বাকিদের সতর্ক করে বলে, যদি তাড়াতাড়ি কিছু না করা হয় তবে হান্টার্সদের গান থেকে তৈরি হওয়া ব্যারিয়ার শিগগিরই গোল্ড শিল্ডের রূপ নেবে। আর যদি সেটা হয়ে যায় তবে সব ডিমনরা চিরতরে আন্ডারওয়ার্ল্ডে বন্দী হয়ে যাবে। এই সময় সেখানে এক বিশেষ ডিমন প্রবেশ করে, তার নাম জিনু। সে গান গাইতে শুরু করে এক প্রাচীন শক্তিশালী ডিমন কিং এর কথা, যে আত্মার উপর আধিপত্য করত আর যার গর্জনে পৃথিবী কেঁপে উঠত। কিন্তু হান্টার্সদের সুরের শক্তিতে সেই ভয়ঙ্কর ডিমনকে সবাই ভুলে যায়। এখন সে ক্ষুধায় কাতর। ডিমন কিং জিনুকে ব্যঙ্গ করে বলে সে শুধু চিরিয়ে যাচ্ছে, কিন্তু জিনু ঘোষণা করে সে সাহায্য করতে এসেছিল। তার নতুন পরিকল্পনা হলো হান্টার্সদের আঘাত করতে হবে ঠিক সেখানে যেখানে তারা সবচেয়ে কম আশা করবে, তাদের নিজের ফ্যানদের ভিড়ের মধ্যে। প্রথমে বাকিরা জিনুর এই আইডিয়া নিয়ে মজা করে। সবাই বলে ডিমন বয় ব্র্যান্ড বানিয়ে কি হবে, কিন্তু যখন জিনু ও তার সঙ্গীরা নিজেদের
একদম সুদর্শন যুবকে রূপান্তরিত করে, তখন ডিমন কিং সহ অন্য ডিমনরা তার প্রশংসা করে। এরপর আমরা আবার হান্টার্সদের দেখি। সবচেয়ে বড় কনসার্ট শেষে তারা বিশ্রাম নিতে চায়, কিন্তু রুমি জানায় সে তাদের নতুন গোল্ডেন রিলিজ আজ রাতে শিডিউল করেছে। পুরো পৃথিবী সেই গান শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। পারফরমেন্সের আগে যখন তারা প্র্যাকটিস করে, হঠাৎ রুমির গলা বন্ধ হয়ে যায়। সে বলে, আমার 5 মিনিট ব্রেক দরকার। কিন্তু শো শুরু হতে তখন মাত্র 10 মিনিট বাকি। বাইরে 10,000 ফ্যান উত্তেজনায় চিৎকার করছে, আর ববি ভেতরে ভীষণ অস্থির হয়ে পড়েছে। রুমি ওয়াশরুমে গিয়ে পোশাকে চেন খুলে, আর আমরা পিটিকোর সত্যটা দেখি। আসলে সে একজন ডিমন। তার শরীরে অদ্ভুত কালো চিহ্ন ছড়িয়ে পড়েছে, যা এখন তার কণ্ঠকে প্রভাবিত করছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট রুমি একদিন সেলিনাকে জিজ্ঞেস করছিল, ডিমনদের কি সবসময় মারতেই হয়? তখন সেলিনা বলে, যে জিনিসের ওপর এই কালো চিহ্ন থাকে সেটাই ডিমন। তখনই আমরা জানতে পারি রুমি শরীরে যে ডার্ক মার্কস আছে তার কারণ হলো তার বাবা ছিলেন একজন ডেমন এবং তার মা ছিলেন একজন হান্টার্স। কিন্তু সেলিনা তাকে ভরসা দেয়, তুমি হান্টার্স, একদম তোমার মায়ের মতো। যখন ব্যারিয়ার শিল্ড পুরোপুরি সক্রিয় হয়ে যাবে, তখন সব ডিমনদের শক্তি এই পৃথিবী থেকে মুছে যাবে, আর তখন তোমার শরীর থেকেও সেই চিহ্নগুলো চিরতরে চলে যাবে। এই কারণেই রুমি তার বন্ধুদের কাছ থেকে নিজের শরীর লুকিয়ে রাখতো, যাতে তারা এই ভয়ঙ্কর সত্যিটা না জেনে ফেলে। বাড়ি ফিরে তার বান্ধবীরা তাকে সান্ত্বনা দেয়। তারা বলে, সব ঠিক হয়ে যাবে, আমরা পারফরমেন্স আবার শিডিউল করতে পারবো। কিন্তু হঠাৎ ববির ফোন আসে। সে আতঙ্কিত কণ্ঠে জানায়, আমি এটা সামলাতে পারছি না। ফ্যানরা ভীষণ হতাশ হয়ে পড়েছে, কারণ হান্টার্স আজকে লাইভ পারফরমেন্স বাতিল করেছে। এটা শুনে রুবি তার বন্ধুদের বলে, হয়তো পারফরমেন্স আবারও করা সম্ভব নয়, কারণ আমার গলা শক্তিটাই তো বিপদে। তখন মীরা আর জয় তাকে বোঝায়, আমাদের উচিত একটু বিরতি নেওয়া। আমরা চাইলে এবছরের আইডল অ্যাওয়ার্ড ছেড়ে দিতে পারি। কিন্তু রুমি রাজি হয় না। সে বলে, এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শো, কারণ এই দিনেই আমরা পুরো বছরের জন্য ব্যারিয়ার শিল্ডকে শক্তিশালী করি। আর এবারকার গোল্ড পারফরমেন্স 2 সপ্তাহ পর। তাই তারা সিদ্ধান্ত নেয় এই সময়কে তারা ব্যবহার করবে, রুমির কণ্ঠস্বরকে আবার সুস্থ করে তুলবে। জয় বলে ওঠে, আমার কাছে এই সমস্যার অন্তত 58টা আইডিয়া আছে, চলো আগে আমার আইডিয়াগুলো ট্রাই করি। সে রুমিকে নিয়ে যায় এক অদ্ভুত লোকের কাছে, যে নাকি স্পেশাল টনিক বানায়। ওরা দেখা করে ডক্টর ঘোন নামে এক অদ্ভুত চিকিৎসকের কাছে। সে রুমির এক অস্বাভাবিক বিশ্লেষণ করে, তারপর তাকে কিছু ওষুধ দেয়, যা নাকি তার কণ্ঠস্বরকে ফেরাতে সাহায্য করবে। ওষুধ নেওয়ার পর যখন তারা বাড়ি ফিরছিল, তখন রাস্তায় তারা দেখে 5 জন ছেলেকে। ছেলেদের দেখে মেয়েরা প্রথমে মুগ্ধ হয়ে যায়, কিন্তু হঠাৎ তাদের একজন রুমিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে মীরা আর জয় ভীষণ রেগে যায়। কিছুক্ষণ পর তারা বাজারে হইচই শুনতে পায়। গিয়ে দেখে ওই একই 5 জন ছেলে এখন প্র্যাঙ্ক বয় হয়ে গান গাইছে। তাদের গান এত সুন্দর যে চারপাশে সবাই তাদের দিকে আসতে শুরু করে। কিন্তু হান্টার মেয়েরা হঠাৎ বুঝতে পারে ওরা আসলে ডিমন। ডিমন যত সুদর্শন হোক না কেন, ডিমন তো ডিমনই। মীরা তখনই তলোয়ার বের করতে চায়, কিন্তু রুমি তাকে থামিয়ে দেয়। রুমি তাকে বলে, এখানে অনেক মানুষ আছে, আমরা যদি এখন লড়াই শুরু করি তবে নিরীহ লোকজন মারা যেতে পারে। সে বয় ব্যান্ড নিজেদের নাম ঘোষণা করে, দ্য সাজা বয়েজ, এবং সবাইকে আমন্ত্রণ জানায় তাদের রাতে পারফরমেন্সে আসার জন্য। রাত নামতেই হান্টার মেয়েরা তাদের ডিমন হান্টিং স্যুট পরে ফেলে। তাদের প্ল্যান হলো, যখন সাজা বয় স্টেজ থেকে নামবে, ঠিক তখনই তারা আক্রমণ করবে। কিন্তু তখনই বয় ব্যান্ডের লিডার জিনু তাদের উপস্থিতি টের পেয়ে যায়। সে হঠাৎ স্টেজে ঘোষণা করে, আজ আমাদের সঙ্গে আছেন কিছু বিশেষ অতিথি, এবং স্পটলাইট ঘুরিয়ে ফেলে সরাসরি হান্টার মেয়েদের ওপর। ফলে তাদের গোপন আক্রমণের পরিকল্পনা ভেস্তে যায়। সাজা বয় সুযোগ নিয়ে পালিয়ে যায় এবং ঢুকে পড়ে এক বাথ হাউসে। হান্টার মেয়েরা তাদের পিছু নিতেই বুঝতে পারে এটা আসলে একটা ফাঁদ। চারপাশ থেকে পানি দানবেরা ঘিরে ধরে তাদের। সেই লড়াইয়ের মাঝেই রুমি জিনুর পেছনে যায় তাকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ তার পোশাক ছিঁড়ে যায় এবং জিনু বিস্মিত হয়ে দেখে যে রুমি আসলে এক হাফ ডেমন। এদিকে তার বন্ধুরা তাকে ডাকলেও রুমি তাদের সাহায্য করতে পারে না, কারণ সে চায়নি কেউ তার দেহের অন্ধকার চিহ্নগুলো দেখে ফেলুক। ঠিক তখনই জিনু তার হাতে কাপড় বেঁধে ফেলে, যাতে চিহ্নগুলো ঢাকা থাকে, আর রুমি আবার গিয়ে নিজের বন্ধুদের সাহায্য করতে পারে। এরপর দেখা যায় ডেমন কিং জিনুর ওপর খুব খুশি হয়েছে, কারণ সে ধীরে ধীরে ব্যারিয়ার ভেঙে দিচ্ছে আর মানুষের জগৎ থেকে আত্মাগুলো ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে হান্টাররা আতঙ্কিত হয়ে যায়। ববি এসে জানায় যে সাজা বয়েজ ইন্টারনেটে ঝড় তুলেছে, মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। তখন রুবি দৃঢ় কণ্ঠে বলে যে তারা অবশ্যই সাজা বয়েজকে হারাতে পারবে, যদি তারা আইডল অ্যাওয়ার্ড স্টেট ফেয়ারের মঞ্চে তাদের পেছনে ফেলে দেয়। রুমি তখন জয়ীকে বলে, একটা নতুন গান লেখো, ওদের আসল রূপ সবার সামনে ফাঁস করতে
করতে হবে, তবে আমরা ওদের আবার দানবের জগতে পাঠাতে পারবো। রুমি ডক্টর হানের দেওয়া ওষুধটি পান করতে যায়, কিন্তু খেয়েই হতাশ হয়ে পড়ে। এটা আসলে শুধু আঙ্গুরের জুস ছিল। কিছুটা ক্লান্ত মন নিয়ে সে যখন বারান্দায় দাঁড়ায়, হঠাৎ সে দেখে অদ্ভুত টুপি পরা পাখি। কৌতূহলী হয়ে সে কাছে গিয়ে দেখে এটা আসলে এক ডেমন বিড়াল। রুমি মুহূর্তে তলোয়ার বের করে ফেলে, কিন্তু তাড়াতাড়ি আবার তা গুটিয়ে রাখে, কারণ সে বুঝতে পারে বিড়ালটি তাকে আঘাত করতে আসেনি, বরং তার সঙ্গে ছিল জিনুর পাঠানো এক চিঠি, যেখানে জিনু তাকে দেখা করতে ডেকেছে। রুমি যায়, তবে দেখা করতে নয়, বরং জিনুকে মেরে ফেলার জন্য। কিন্তু জিনু শান্ত গলায় বলে, তুমি রাগ করো না, তোমার শরীরে ওই ডেমনের দাগগুলো সম্পর্কে আমি অনেক কিছু জানি। যদি চাইতাম তোমার বন্ধুদের কাছে আগে তোমার গোপন রহস্য ফাঁস করে দিতাম। রুমি তীব্র কণ্ঠে বলে, আমি কোনো ডেমন নই। জিনু জিজ্ঞাসা করে, তাহলে দাগগুলো এলো কোথা থেকে? সে বলে, আমি জানি কেমন লাগে শরীরে এমন দাগ নিয়ে বাঁচতে। আমরা ডেমনরা অনুভূতিহীন নই, আমরাও লজ্জা, যন্ত্রণা, দুঃখ সবাই অনুভব করি। এগুলোই আমাদের সবচেয়ে বড় শিকল, আর এই দুর্বল অনুভূতিগুলো কাজে লাগিয়েই ডেমন কিং আমাদের নিয়ন্ত্রণ করে। তারপর জিনু নিজের গল্প বলতে শুরু করে। আমার মনে আছে প্রথমবার যখন ডেমন কিং এর কণ্ঠ শুনেছিলাম, আজ থেকে প্রায় 400 বছর আগে। তখন আমার পরিবার ছিল খুবই দরিদ্র। আমার কাছে ছিল কেবল একটি গিটার, যেটা নিয়ে আমি রাস্তায় গান গাইতাম, কিন্তু কেউ শুনতো না, কেউ পছন্দ করতো না। তারপর এক রাতে আমি সেই কণ্ঠস্বর শুনলাম, যে বলল আমি কোনোদিন পরিবারের জন্য কিছু করতে পারবো না, তবে চাইলে সে আমাকে সাহায্য করতে পারে। সেই রাতের পরে তার জীবন বদলে গিয়েছিল। তার কণ্ঠস্বরের প্রশংসা হয়, রাজা তাকে ডেকে পাঠায় এবং তার পরিবারও প্রাসাদে বাস করতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার শরীরে ধীরে ধীরে দাগ ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে ডেমনের জগতে বন্দী হয়ে যায়। তার অনুপস্থিতিতে তার পরিবার সবকিছু হারায় এবং সে আজও সেই লজ্জার সঙ্গে বেঁচে আছে। জিনু রুমিকে বলে, তুমি বিশেষ, কারণ তুমি এখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো। তোমার ভিতরে সেই কণ্ঠস্বর এখনো নেই। আমি জানি তুমি এখন অস্বীকার করছো তুমি কি, কিন্তু একদিন তুমি সত্যি স্বীকার করবে এবং তখন তুমি আমার সঙ্গে দেখা করতে চাইবে। পরের দিন তিনজন মেয়েরা নতুন একটি গান ঠিক করে, যার নাম টেক ডাউন, যেটা তারা আইডল অ্যাওয়ার্ডে পারফর্ম করবে। তারা ফ্যানদের জন্য অটোগ্রাফ সেশনে যায়, তবে ঠিক তখনই সাজা বয় সেখানে পৌঁছে যায় আর তাদের উপস্থিতি ফ্যানদের দুই ভাগে বিভক্ত করে ফেলে। রুমি প্রস্তাব দেয় দুই ব্র্যান্ডকে একই টেবিলে বসার জন্য, কারণ তাদের প্রতিটি ফ্যানদের দরকার। চিনু চেষ্টা করে রুমির সঙ্গে কথা বলার, কিন্তু রুমি বলে, আমি এমন কোনো মানুষের সঙ্গে কথা বলবো না যে ডেমন কিংকে সাহায্য করছে। চিনু শান্ত গলায় বলে, আমি নিজে সাহায্য করছি। যদি আমি রাজার সেবা করি, তবে সে আমার স্মৃতি মুছে দেবে এবং আমার মাথা থেকে সেই কণ্ঠস্বর চলে যাবে। রাতের সময় যখন রুমি গান প্র্যাকটিস করছে, তখন বিড়ালটি তার কক্ষে বারবার আসে তাকে ডাকার জন্য, কিন্তু রুমি সেটা প্রত্যাখ্যান করে। তারপর মীরা লক্ষ্য করে যে রুমি গানটির লিরিক্স পরিবর্তন করছে। সে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? রুমি উত্তর দেয়, এই গানটা ঠিক মনে হচ্ছে না। মীরা সন্দেহ করতে শুরু করে যে রুমি সত্যি কিছু লুকাচ্ছে, কারণ সে তাকে জিনুর সঙ্গে কথা বলতে দেখেছে। কিন্তু পরে মীরা ক্ষমা চায় এবং বলে, আমার খুব রাগ হচ্ছিল, ডেমন কিং আরো শক্তিশালী হয়ে উঠেছে। এসব কিছুর মাঝেও রুমি শেষ পর্যন্ত জিনুকে একটি চিঠি পাঠায়, যেখানে সে তাকে দেখা করতে বলে। রুমি জিনুকে বলে, যদি তুমি সত্যি স্বাধীনতা চাও, তবে ডেমন কিং এর সাহায্য ছেড়ে দাও এবং আমাদের আইডল অ্যাওয়ার্ড জিততে সাহায্য করো, কারণ যখন আমরা জিতবো, ব্যারিয়ার শিল সম্পূর্ণভাবে সিল হয়ে যাবে এবং ডেমন কিং চিরতরে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। জিনু এই প্রস্তাব গ্রহণ করে এবং বলে যে সে তার ব্যান্ডকে প্রতিযোগিতা থেকে তুলে নেবে। এখন দেখা যাচ্ছে রুমি ও জিনুর মধ্যে অনুভূতিগুলো জাগ্রত হয়েছে। এরপর রুমি তার বন্ধুদের সঙ্গে গানের প্র্যাকটিস শুরু করে, কিন্তু সে বলে, আমি আর সেই গানটা গাইতে চাই না, যেটাতে ডেমনদের জন্য এক ঘৃণা ছিল। মীরা রেগে যায়। সে রুমিকে বলে, তুমি এসবের বিপক্ষে যাচ্ছ কেন? রুমি কিছু বলার আগে হঠাৎ এক বড় বিপদ দেখা দেয়। ব্যারিয়ার শিল্ড আরো দুর্বল হয়ে গেছে এবং এখন আরো বেশি ডেমন মানুষের জগতে প্রবেশ করতে শুরু করে। তারা ভয় পায় এবং বলে, যদি রুমির কণ্ঠ ফেরত না আসে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। অবশেষে আইডল অ্যাওয়ার্ডের দিন আসে। হান্টার্সরা মঞ্চে ওঠে এবং দারুণ এক পারফরমেন্স করে। রুমি তখন গানের শেষ লাইনে গান গাইবার প্রস্তুত নেয়। ঠিক তখনই কিছু ডেমন ববিকে অপহরণ করে। জয় এবং মীরা তাকে বাঁচাতে ছুটে যায়। ডেমনরা ববির রূপ নেয়, যাতে মেয়েরা তার পিছু করে এবং মঞ্চ ফাঁকা হয়ে যায়। তখন দুটি ডেমন মীরা এবং জয়ের আকার ধারণ করে মঞ্চে আসে এবং রুমির পোশাক কেড়ে নেয়। এতে রুমির শরীরে থাকা ডার্ক মার্ক সকলের সামনে প্রকাশ পায়। মীরা ও জয় এটি দেখে অবাক হয়ে যায়। তারা তাদের হাতিয়ার রুমির দিকে তাক করে
কারণ এখন তারা তাকে নিজের বন্ধু হিসেবে নয়, বরং শুধু একটি ডেমন হিসেবে দেখছে। রুমি ভেঙে পড়ে। সে তাদের সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা শুনতে চায় না। রুমি দৌড়ে মঞ্চের নিচে নেমে যায়, কান্না করতে করতে জিনুকে খুঁজতে থাকে। যখন সে জিনুকে খুঁজে পায়, তখন জানতে পারে যে জিনু সেই মানুষ যে সকলের সামনে তার সত্য উদ্ঘাটন করেছিল। সে বলে সে যা কিছু বলেছে তার অতীত, পরিবার সবই মিথ্যা। তার একমাত্র উদ্দেশ্য ছিল রুমির বিশ্বাস জয় করা, যাতে সে ডেমন কিং এর জন্য তাকে ব্যবহার করতে পারে। সে বলে সে নিজের পরিবারকে নিজেই ত্যাগ করেছিল। সে শুধুমাত্র নিজের জীবনের কষ্টগুলো ভুলে যেতে চেয়েছিল। এরপর আমরা দেখি ডেমন কিং মীরা ও জয়ের মনের মধ্যে প্রবেশ করে এবং তাদের একে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি করতে থাকে। সে সাজার বয়সের সমস্ত ফ্যানদের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে এবং সবাইকে তাদের শোয়ের দিকে টানতে থাকে। যেমনই সাজার বয়স গান শুরু করে, ডেমন কিং প্রকট হয় এবং সকলের আত্মা শোষণ করতে শুরু করে। এরপর আমরা দেখি রুমি সেলিনার কাছে যায় এবং বলে সে সবকিছু ঠিক করতে চেয়েছিল, নিজেকেও ঠিক করতে চেয়েছিল, কিন্তু সে করতে পারেনি। সে বলে আমরা যেটা বানাতে এসেছিলাম সেটা আমার দ্বারা ধ্বংস হওয়ার আগেই তুমি আমাকে শেষ করে দাও। কিন্তু সেলিনা তাকে আশ্বস্ত করে বলে তুমি এখনো সবকিছু ঠিক করতে পারো, শুধু তোমার সেই ডার্ক মার্ক গুলো লুকাতে হবে, যেমনটা তুমি সবসময় লুকিয়ে এসেছো। রুমি তখন বলে আমি আর এটা লুকাতে পারছি না। সেলিনা তাকে বোঝায় এবং বলে আমাদের নিজেদের দুর্বলতাগুলো লুকাতে হয়। কিন্তু রুমি জোর দিয়ে বলে আপনি কেন আমাকে এই রূপে গ্রহণ করতে পারছেন না? আমি আর আমার সত্যটা লুকিয়ে রাখতে পারছি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি রুমি আবার উঠে আসে এবং একটি নতুন শিল্প তৈরি করার চেষ্টা করে। রুমির এই গানের মাধ্যমে মীরা ও জয়ের চোখ খুলে যায় এবং তারা ডেমনদের বশ থেকে বেরিয়ে আসে। তারা যখন একসাথে হয় তখন সমস্ত ফ্যানদের আত্মা তাদের শরীরে ফিরে আসে। তারপর তারা ডেমনদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে ডেমন কিং নিজেই রুমিকে শেষ করতে আসে, কিন্তু ঠিক তখনই জিনু তার সামনে চলে আসে এবং তার জীবন উৎসর্গ করে রুমিকে বাঁচিয়ে নেয়। মরতে মরতে সে রুমির কাছে ক্ষমা চায় এবং বলে আমি তোমার মতো হতে চেয়েছিলাম। এরপর সব ফ্যান একসাথে গান গাইতে শুরু করে। সেই গানগুলো এত শক্তিশালী হয় যে হান্টার গুলো ক্ষমতা পায়। তারা তিনজন রুমি, মীরা ও জয় একসঙ্গে ডেমন কিং এর ওপর আক্রমণ চালায় এবং শেষ পর্যন্ত ডেমন কিং ধ্বংস হয়ে যায়। নতুন ব্যারিয়ার শিল্ড চিরকালের জন্য শক্তিশালী হয়ে যায় এবং সমস্ত ডেমন এই পৃথিবী থেকে চিরতরে মুছে যায়। K-pop ডেমন হান্টার আমাদের শেখায় যে প্রতিটি মানুষের ভিতরে লুকিয়ে থাকে একটি যোদ্ধা। আর এরই সাথে গল্পটি শেষ হয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।